কি সেলিম, তুই কিছু না কয়ে বাড়িতে এলি? কি ব্যাপার আব্বা, আমগো বাড়ির উঠানে এত লোকজন কেন? আর রুনা, তুমি সবার সামনে এখানে দাঁড়াইছো কেন? আজব, ভাইজান কিছু তো বলবা নাকি? কি আর হইব, তোর বউয়ের বিচার বসছে। বিচার? কিসের বিচার? আমি তো কাল রাতে রুনার সাথে কথা বলছি, রুনা তো আমার কিছু কইলো না। রুনা, কি হয়েছে কত? কিসের বিচার ডাকছে তোমার নামে? আমি কিছুই জানি না, যারা বিচার বসাইছে তাগো জিজ্ঞাসা করো। আব্বা, আম্মা, তোমরা আমার বউয়ের নামে বিচার ডাকছো? আমি এতদিন পর বিদেশ থেকে তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসলাম, আর তোমরা এই কোন সারপ্রাইজ দিলাম? আমায় সারপ্রাইজে দেখছো কি? তুমি বিদেশ যাওয়ার পর বাপ মায়ের কোনো খরচপাতি দাও না, আর তোমার বউ তো শ্বশুর শাশুড়ির সেবা কিভাবে করতে হয় সেটাও জানে না, তাই আমি বাড়িতে বিচার বসাইছি। মাতবর চাচা, সেলিম যেহেতু আইসায় পড়ছে, তাহলে তো বিচারের আসামি দুইজন। সেলিম বিদেশে যাওয়ার পর একটা টাকাও বাড়িতে দেয় নাই, বাবা মায়ের কাছে একটা টাকাও দেয় নাই। ওইদিকে ওর বউ টাকা সব শ্বশুর বাড়িতে পাচার করে, দামি দামি শাড়ি ব্যবহার করে, মোবাইল ব্যবহার করে। আর আমার বাবা মায়েরে এই যে এত কষ্ট দিল, আমি এর বিচার চাই। কথা তো খারাপ বলে নাই সুলেমান, সেলিমের এই অপরাধে শাস্তি হওয়াই উচিত। এতদিন পরে মানুষটা বাড়িতে আসছে, আপনারা মানুষ নাকি পাষাণ? তারে ঘরে ঢুকতে না দিয়া সরাসরি বিচারে বসাইয়া দিছেন। আব্বা, আম্মা, তোমরা এসব কি করতেছো? রুনার হাত দিয়ে তোমাকে প্রতি মাসে টাকা দিছি না, তোমরা এখন মিথ্যা কথা কইতেছো? আর গত ঈদেও তো তোমাদের জন্য কত টাকা দিলাম, তোমরা কি মিথ্যা কইতে পারবে আমি তোমাদের টাকা দিই নাই? আম্মা, দেখ বাবা সেলিম, আমাকে তো বয়স হয়েছে, এত কিছু মনে থাকে না, মনে রাখতে পারি না। শোন সেলিম, সুলাইমান যখন বিচার ডাকছে নিশ্চয় কোনো কিন্তু আছে, আর তোর যে একটা দায়িত্ব ছিল বাবা মার প্রতি, সেটা কি তুই পালন করছ? কিছু তো করার নাই। এই যে 3টা বছর ধরে তুই যে বিদেশ থেকে গেলি, আমাকে 2 টাকা দিছ, দাস নাই। এই তো আব্বা, একদম রাইট কথা বলছো। উপস্থিত এলাকাবাসী, আজকে বিচার সেলিমের বউয়ের হবে না, বিচার হবে সেলিমের। সে বাবা মায়েরে ভরণ পোষণ বাবদ কোনো টাকা দেয় নাই। আমি নিজে থেকে 3 লাখ টাকা বাবা মায়েরে ভরণ পোষণ বাবদ দিছি। এখন এই টাকা সেলিম আমারে দিই। ভাইজান, তুমি এত মৃত্যুক হইলা কবে? তুমি তো এত বড় মৃত্যুক ছিলে না ভাইজান। ও উচিত কথা কইছে ভাইজান, এর লেগে এখন মৃত্যু হয়ে গেছে, তাই না? উচিত একদম সব টাকা জরিমানা দিবা, নাইলে তোমার বাড়ি ঘর কিচ্ছু দিব না, সব আমি আমগো নামে লেখা নিব। ও, এতক্ষণ পরে বুঝলাম, আমার ছোট্ট ঘরটার দিকে নজর পড়ছে তোমার না? আমি একজন প্রবাসী, প্রবাস থেকে আইছিলাম তোমাদের হাসি মুখটা দেখার জন্য, আর তোমরা আমার সুখের বদল যন্ত্রণা দিতেছো। তোমার এত কথা শোনার তাগো তো দরকার নাই, তুমি জরিমানা দিবা কিনা বলো। এই ইতরগো লগে আমি আর একত্রে সংসার করুম না। দেখছেন 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 মাতবর সাহেব, সেলিমের বউয়ের কথার ভাব দেখছেন? আমরা নাকি তোর এই সেলিম সালিশে বয়, আজকে সব কিছুর ভাগ হইব। টাকা দিবি, পয়সা দিবি, আমি যা যা পাই সব দিবি। আজকে থেকেই আলাদা খামো। ভাইজান, এত বছর পর দেশে আসলাম, আল্লাহর দোহাই লাগে ভাইজান, তুমি আমারে আলাদা করে দিও না ভাইজান। সুখের বদলে যন্ত্রণা দিও না। কত আশা নিয়ে দেশে আসছি জানো ভাইজান, একসাথে সবাই থাকবো, হাসি খুশি ভাবে থাকবো। ভাইজান, আলাদা করো না, সংসারটা আলাদা করো না ভাইজান। তোমার বোর কত বড় সাহস, আমারে কয় ইতর। ইতরের ইত্রামি দেখছো কি? জ্বালায়া পরে ছাই বানায় ফেলাম ওই বাড়িঘর। মাদর সাহেব, তাহলে যেমনি ভালো হয় ওইভাবে বন্টন করতাম, আমরা তো 2টা ভাই। ঠিক আছে, তুমি যা বলবা তাই হইব।
এই একটা সাবান রইছে, এটা তো ভাগ করতে হইব। আরে ভাগ করতে হইব না বইলা ওটা নিয়ে নাও না। একত্রে থাকতে জায়দাদ ছিল এই বাড়ি সব তো ভাগ হরিয়ে গেছে। হ ভাবি, তুমি যে উদারতা দেখাইলা তা তো ডাইনিও ফেল করবে। আব্বা দেখছেন রুনার কত বড় সাহস, আমার মুখে মুখে তর্ক করতেছে। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তোমার বাপ্পা তোমার শিখায় নাই? রুনা একটা কথা কান খুলে শোনা রাখো, এই বাড়িতে থাকতে হইলে আমার কথা মতো চলতে হইব। আমার সাথে চোখ রাঙায় কথা কইবা না। যদি আমার কথার বিপরীতে গেছো না, পরিণতি খুব ভয়াবহ হইব। তোমাকে দুজন রে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেবো যদি আমার কথা মতো না চলো। এত লাফায়ও না, লাফানো এটা কমাও। তোমার জামাইয়ের যে আমাকে বরণ পোষণ 3 লাখ টাকা দেওয়ার কথা ছিল, সুলাইমানটাকে দাও, তারপর লাফাও। আরে আসো তো, ওরা ছোট লোক, ওদের সাথে তো কিসের কথা? হ ভাইজান, আমরা ছোট লোক, তোমরা অনেক বড় মনের মানুষ। দেখো আর কিছু ভাগ করার মতো আছে কিনা। আপাতত নাই, তবে জরিমানার 3 লাখ টাকা না দিলে তোর এই ঘর কিন্তু আর তোর থাকবো না, তাহলে মনে রাখিস। সেলিম, সুলাইমান কি করলো শুনছস? টাকাটা 2-1 দিনের মধ্যে দিয়ে দিবি। হ্যাঁ তো বুঝছিস তো না? যাও আসো। এর যাত্রা বাবা শুরু করতেছে। সারাটা জীবন তুমি তোমার ভাই ভাবি বলতে অস্থির ছিলা, দেখছো তো যেই তুমি দেশে এসছো অমনি ওরা ওদের চেহারা পাল্টাইয়া ফেলছে। আমার মনে কোনো শান্তি নেই রুনা, দেশে এসেছিলাম একটু শান্তির জন্য। শান্তি এখানে পাবা না, শান্তি পাবা এই বাড়ি ছাড়লে। আচ্ছা, তুমি টাকা পয়সা সোনা দানা এগুলো কই রাখছো বলো না? তুমি এসব কি বলছো রুনা? আমি এসব সোনা দানা কই পাবো? তুমি এই নাটক আমার সাথে কইরো না সেলিম। নতুন সংসার করুন, সুখে থাকুন। টাকা থাকলে সুখ কিনতে পাওয়া যায়। আমরা আমাগো সংসারের সব কিছু নতুন কিনুন। কিন্তু কোনো কিন্তু না। আচ্ছা, ওরা কত টাকা নিব? আমাগো কি কম আছে? রুনা, আমি কি বলছি সেটা তো শুনবা। কি শুনুম আমি কি কষ্ট কম করছি? প্রতিটা দিন সংসারে যেভাবে কষ্ট করছি দেখো, এখন তুমি চলে আসছো। আমি আর কোনো সংসারে অশান্তি চাই না। বৌমা, তোমার একটা কথা কইতাম। জি আম্মা বলেন। না, আমার সেলিমের লগে যা যা হইতাছে এটার লাগে বৌমা আমাকে দোষ দিও না, আমরা আসলে নিরুপায়। আম্মা, আপনারা ছোট ছেলের ভাত খায়া এখন অস্বীকার করতেছেন। আপনার ছোট ছেলে এত বছর পর বাড়িতে আইছে, আপনারা একটু তাকে আদর স্নেহ ভালোবাসা দিলেন না, যন্ত্রণা দিলেন তারে। আর এখন আমার কাছে চুপি চুপি আইসা বলতেছেন আপনারা নিরুপায়। হ্যাঁ বৌমা, জানোই তো সুলেমান বাড়িতে থাকে, সেলিম আইজ আছে কাইল নাই, ও তো আবার বিদেশ চলে যাইব। আমরা যদি বড় পোলার কথা না শুনি, বড় বৌমার কথা না শুনি, আমগো কে দেখবো কও? ও, এখন এইখানে এসে কাহিনী করা হইতেছে না? আপনার কত বড় সাহস আম্মা, আপনি আমার আড়ালে আইসা রুনার লগে হাত মিলাইছেন? না না বৌমা, হাত মিলাই নাই, আমি শুধু সেলিমের খোঁজ খবর নিতেছিলাম, তাই না বৌমা? আম্মা, আপনার যদি এতই সেলিমের বিষয়ে জানার প্রয়োজন মনে করেন, এতই যখন সেলিমকে ভালোবাসেন, তখন যান না সেলিমের ঘরে যায় থাকেন, সেলিমেরটা খান। আপনার ছোট পোলার যদি জানে এই কথা, তাইলে কিন্তু আপনার খবর আছে। এই ভাবি, তোমার শাশুড়িরে নিয়ে তুমি সিন্ধুকে লুকায় রাখো, যাও। আমার কাছে আসে কেন? রুনা, আমি তো শুধু সেলিমের খোঁজ খবর নিছি, আর তো কিছু বলি নাই, তাই না? না না আম্মা, আপনি কিছু বলেন নাই, আর কইলেও আমি ভাবিরে বলুন না। ওহ, কি আমার দরদ রে, মনে হইতেছে শাশুড়ির সেবা করে একদম আসমানে উঠে রাখছে। এতই যদি শাশুড়ির প্রতি দরদ উতরাই পড়তেছে, তখন যাও না তোমার ঘরে নিয়ে যাও। আর আম্মা শুনেন, আপনি আমারটা খাইয়া আমারটা পইরা ফের যদি শুনি যে সেলিমের প্রাণ টানছেন, তাইলে কিন্তু আপনার খবর আছে। যান, এখন আপনি আমার চোর সামনে থেকে যান, যান কইতাছি। আম্মা, আপনার না যাইতে বলতেছে, যান না কেন? আমার হয়েছে যত মরণ, বুড়া হয়েছি দেখে আমার কথা কেউ দাম দেয় না।
কেউ না। ভাবি, খুব বেশি লাভ হইল বলে মনে হয় না। মনে রাখবেন, মানুষ যারা ঠকায় আল্লাহ তারে জিতায়। সেলিম, কি অবস্থা? এই তো আছি কোনো। পরিবারের সাথে তো আলাদা হয়েই গেছো, এবার একটু পুঁজিপাতি বাইর কইরা বাইকটাই কেন, তারপর উড়া দুরা একটু ঘুরো। না রে ভাই, আমার কাছে কোনো টাকা নেই। আমাকে অসহায় মানুষ, গ্রামে মাতব্বর আর আমার ভাইজান মিলা 3 লাখ টাকা জরিমানা করছে। আমি যদি আমার ভাইয়ের মতো বড় লোক হইতাম তাইলে তো রায় আমার পক্ষে আসতো। আরে ধুর মিয়া, কি কও এসব? আমরা তো জানি তোমার কাছে মেলা টাকা। সলেমান ভাই কইছে না? ভাই রে, দূর থেকে কাশফুল দেখতে সুন্দরই দেখা যায়, কাছে গেলে সুন্দর দেখায় না। সংসারটা সুন্দর করে সাজাও এবার। টাকা তো নাই রে ভাই, বউ তো তোমাদের মতো মনে করতেছে আমার অনেক টাকা। এই সেলিম, আমার টাকাটা তুই কোন দিন দিবি? আবার সামনে কত? আমার কাছে তো কোনো টাকা নাই ভাইজান, আমি টাকা দিতে পারব না। দেখ সেলিম, বাড়িতে মিথ্যা কথা কইছস, কিচ্ছু কই নাই। এই রাস্তাঘাটে মিথ্যা কথা কবি না। আমার টাকা তুই কালকে দিবি। ভাইজান, টাকা নাই কইলাম তো, এই মুহূর্তে জমি বিক্রি করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। জমি বিক্রি করবি? তুই কিসের জমি বিক্রি করবি? কেন? দানি জমি, যেটা আমার আব্বার নামে আছে। ওই ধানে জমি তো কমে বেশি ফেলাইছি, ওর বিপদের সময় এই জন্য টাকা দিতে কেন ওই জমি নাই। আব্বা, তুমি কি কইতেছো এসব? হায় আল্লাহ, আর আমার বাগি জমি সে বিক্রি করবো কেন? আব্বা দিছে, আমার দিকে টাকাস কে? ওই তুই টাকাটা আজ না পারস কাল না পরশু দিন তোর টাকাটা দিতে হইব। আর কথা শুনতে চাই না। আব্বা, তুমি আমার উপর এত বড় বেইনসাফি করলা? দেখ সেলিম, আমার টাকা তুই কালকে দিবি। তোমার ইনসাফ বেইনসাফ শোনার টাইম নাই, কথাটা মনে রাখিস। চলো আব্বা। দিয়ে দিস। টাকা দিব মানে? আমি টাকা পাবো কোথায়? আব্বা, অনেক বেশি টাকা না, মাত্র 3 লক্ষ টাকা। দেখেন না আব্বা প্লিজ। 3 লাখ টাকা? 3 লাখ টাকা তোমার কাছে মাত্র হইতে পারে, আমার কাছে অনেক টাকা। মাত্র অন্যায় করতে তুমি, আর তোমার জরিমানা করতে তোমার ভাই ভাবি, এটা আমি কেন দিব? আব্বা, জরিমানার টাকা দেওয়ার জন্য না, আমি এই টাকা নিয়ে বিদেশে যাব। বিদেশ? বিদেশের আবার কি হয়েছে? এই, তুমি তো আসার সময় বলো নাই তুমি আব্বার কাছ থেকে টাকা চাইতে আসছো? তুমি তো আসার সময় বললা তোমার আব্বা আর তোমার ভাই তোমারে ঠকাইছে, তুমি আব্বার কাছে আসছো সালিশ বসাইবা বইলা। তুমি টাকা চাইতেছো কেন? টাকাটা আমার লাগবে না, আব্বার একটু কও না। দেখো বাবা সেলিম, তুমি দীর্ঘদিন যাবৎ বিদেশ ছিলা, বিদেশ থেকে অনেক টাকা পয়সা কামাও। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আব্বা, আপনি যখন বিপদে পড়ছিলেন আমার কাছ থেকে টাকা চাইছিলেন, আমি আপনার জন্য টাকা পাঠাইছি না? দেখো বাবা, তুমি দীর্ঘদিন যাবৎ বিদেশ ছিলা, বিদেশ থেকে অনেক টাকা পয়সা কামাইছো, তোমার শ্বশুর বিপদে পড়ছে, জামাই হিসেবে তুমি সহযোগিতা করছো। কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, এই মুহূর্তে টাকা পয়সা দিতে পারবো না। সত্যি সত্যি আমি দুঃখ। এই, তুমি পরিষ্কার করে বলো তো তুমি আব্বার কাছে টাকা চাইতেছো কেন? তোমার টাকা কই? রুনা, আমি তোমার এই কথাটা অনেক আগে থেকেই বলতে চাইছিলাম, কিন্তু তোমারে বলা সুযোগ হয় না। আমি এই মুহূর্তে সংসার সাজাবো এই অবস্থাটা আমার নাই। কারণ কারণ কি কারণ? কারণ হচ্ছে আমি যেই কোম্পানিতে জব করতাম সেই কোম্পানি থেকে আমাকে ছাঁটাই করে দিয়েছে।
কি তুমি কি বললা? তার মানে তুমি বিদেশ থেকে পথের ফকির হইয়া দেশে আসছো? হায় আল্লাহ, হায় আল্লাহ, আমি 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 কার কাছে মায়া বিয়া দিছি? আমি তো নিজ হাতে আমার মায়ের জীবনটা ধ্বংস করে দিছি। এই তুমি বিদেশ থেকে টাকা কামাইয়া তোমার বাপের নামে তুমি জমি কিনছো, সেই জমি তোমার ভাইয়ে তোমার বাপের কাছ থেকে লেখা নিয়ে বিক্রি করে ফেলাইছে, আর এখন তোমার বউয়ের স্বপ্ন পূরণ করার জন্য তোমার কাছে কোনো টাকা নাই। এটা তুমি কি বললা? তোমার কি একটু চক্ষু লজ্জা করলো না? রুনা, তুমিও এই কথা কইলা? কেন কমু না? তুমি সারাটা জীবন তোমার পরিশ্রম দিয়া ওই বিশ্বাসঘাতক সম্পত্তি কইরা দিছো, বউয়ের নামে কিছুই করো নাই। তোমার বাপ মায়ে তোমারে শিখাইয়া দিছে বউয়ের নামে কিছু করলে বউ পলাইব, কেন করলা না? যেই ভাই ভাবিরে ভালোবাসা বুক আগলাইয়া দিছিলা, সেই ভাই ভাবি তোমার বুকে ছুরি মারলো তো। হায় আল্লাহ, আমার তো সবকিছু শেষ হয়ে গেল আল্লাহ। দেখো বাবা সেলিম, তোমার একটা কথা বলে তুমি কান খুলে শুনে রাখো। আমি আমার মেয়ের বিয়ে দিছিলাম তোমার সংসারে রাজরানী হয়ে থাকার জন্য, চাকরানী হয়ে থাকার জন্য না। তুমি আমার মেয়েকে নিয়ে যেতে পারো। আর শোনো, তোমার ভাই ভাবির সাথে তুমি বোঝাপড়া করো। আর তুমি কত বড় বীর পুরুষ আগে আমি দেখাই তেপ্তরে। সোলেমান, সেলিম তাইলে গেল কই? কই আর যাইব, শ্বশুর বাড়ি গেল। এমনি এমনি তো আর জানে, টাকা পয়সার হিসাব নিতেই গেছে। দেখো আম্মা, আব্বা আমারে জায়গা জমি বিক্রি কইরা সংসারের কাজে টাকা দিছে। এখন এইসব নিয়া সেলিম যদি কোনো ঝামেলা করতে আসে, তুমি আব্বারে সামলাইতে কইবা, নইলে কিন্তু বিরাট ঝামেলা হয়ে যাইব। বাবারে, আমি কই কি ছোট ভাইডারে এমনি ঠকানো কি উচিত হইল? বাবারে বাবা, তোমার মার দরদ দেখো। যেই পোলা সারা বছর চোখের আড়ালে থাকে, তার লিগা দরদ একবারে উতরে পড়তেছে না। শুনেন আম্মা, আপনি কি আপনার বড় পোলার সুপারিশ করার লিগে হেনে বইছেন? আপনার লজ্জা লাগে না? না না বৌমা, আমি আসলে তা কইতে চাই নাই। দুইটাই তো আমার পোলা। দুইজন তোমার বলা হইলেও আমি যা কমু তোমাকে তাই বলতে হইব। দেখো আম্মা, সেলিমের বউ কিন্তু খুব একটা সুবিধার না। আরে এমনও তো হইতে পারে সেলিম বিদেশে যাওয়ার পর সে অন্য পোলার লোকে ভাইগা গেল, তখন তোমাকে কে দেখবো? কেউই দেখবো না। আমি আপনার ঘরের দিকে ফিরাও তাকামো না। আমার এত ঠেকা পড়ে নাই যে বুড়া বুড়ি রে খাওয়ামো পড়ামো, আবার হ্যাঁ করে আমি বৃদ্ধ বয়সে এত টাঙ্গা টানবো। ওই রুমের ভিতরেই না পচ্চা করলে মরা থাকবেন, দুর্গন্ধ ছড়াইবো, কেউ ফিরাও তাকাইবো না। আমার এত ঠেকা পড়ে নাই। যত সব আমার কথা মতো যদি চলেন, তাইলে এই বাড়িতে খাওন থাকুন পাইবেন, নাহলে সব বন্ধ। যত সব আদিক খেতা আর ভালোই থাকেন আমার এই সংসারে থাকে। বৌমা, তোমাকে কথা তো অক্ষরে অক্ষরে মনে রাখি। আমি তো মা, আমার সেলিমের জন্য আমার বুকটা ফাইটা যায়। আমি তো পরিস্থিতির শিকার, কিছুই কইতে পারি না। ভাইজান, ভাইজান কোথায় তুমি? কি ভাবছো বেমানি করে পার পাই যাইবা? কে রে? এই কি হয়েছে তোর? মদ খেয়ে বাড়িতে এসে মাতলামি শুরু করছস নাকি? এই গেছি রাতকে বাড়িতে মধ্যে মাস্তানি করতেছস? ভাইজান, কান খুলে শুনে রাখো, আজকে আমি তোমার ছোট ভাই হিসাবে আসি নাই, আইসি মজলুম হিসাবে। আজকে তুমি আমার প্রাপ্য বুঝাই দিবা। প্রাপ্য? কিসের প্রাপ্য চাস তুই? আমার টাকায় আব্বার নামে যে জমিগুলো কিনছিলাম, সেগুলো আমার প্রাপ্য। ওই আমার জমি আমি বেচছি, তোর কোনো সমস্যা আছে? যা, ওর বিপদ হয়েছে, আমি বেচে দিছি। দেখছো মদ খেয়ে বাড়ির মধ্যে মাতলামি করতেছে, ওর অবস্থাটা কি দেখো তো। তুমি বিদেশে গিয়া জুয়া খেলা সব টাকা ফুরাইয়া দিয়া আর আইসো এখানে এখন মাস্তানিগিরি করতে? আব্বা, সেলিম রে আমার চোখের সামনে থেকে যাইতে কও, নইলে কিন্তু শুয়ারের বাচ্চারে ফাটাই ফেলবো কিন্তু। আমি শহরের বাচ্চালে তুমি কি? এই তুই আমারে শুয়ারের বাচ্চা কইলি? তুই আমারে শুয়ারের বাচ্চা কইলি? তোর আজকে মাইনা ফেলবো স্টার। শান্তি যা, এই বাড়িতে তুই আনাবি না। কালকে সকালবেলা আমি মাতবার কাছে বিচার দেবো। আপনারা মনে নাই আবার এত ঠাকিল বাজে দেবো? আই দুলাবান ঘরে আমার আশা কত হয়েছ? ওরে কাইটটা ফেলবো, এরপরে আসুক। আয় দাদা দাদা
এই সেলিমের বউ, তুমি বলো তো তোমার এই অবস্থা কি করে হইলো? মাতবর চাচা, কালকে রাইতে না বাড়িতে কেউ আসিল না। আব্বা আম্মা হেগো ঘরে হুইয়াছিল, আমি আমার ঘরে আমার মতো হুইয়াছিলাম। এমন সময় সেলিম আমার ঘরে আসে, আইসা আমার আলমারি খুলতে চায়। আচ্ছা আপনি কন, আমার আলমারি খুলতে চাইলে কি আমি ওর আমার আলমারি খুলতে দিমু না? আমি বাধা দেওয়ায় হ্যাঁ আমার গায়ে হাত তুলে আমার মাইরা ফেলতে চায়। ভাগ্যিস আব্বা আম্মার সময় মতো আমার ঘরে এসেছিল, নাহলে তো আমি এতগুলো মরেই যেতাম। ভাবি, তুমি এসব কি বলতেছো? মিশা কথা কইলেও তো একটু মাফ করে কইবা, তাই না? তুই কোনো কথা বলবি না সেলিম। তুই আমারে বল, তুই কেন তোর ভাবির ঘরে গেলি? কেন তারে হত্যা করতে চাইলি? কেন ঢুকছিল আবার? চুরি করার জন্য ঢুকছিল? আল্লাহ হায়াতের মালিক, নইলে আমার বউটারে কালকেও মাইরাই ফেলতো। আমি এর উপযুক্ত শাস্তি চাই। সেলিমের বাবা মা, তোমাদের বক্তব্য কি? ঘটনার সময় কি তোমরা সামনে ছিলা? হবান্ধ সাপ, ঘটনা সত্য, আমাকে সামনে হয়েছে, সব দোষ ওই সেলিমের। সি 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 সেলিম, তুই নাকি বিদেশে যায় জুয়া খেলছস, আর এখন দেশে আইসা তোর অসহায় ভাই ভাবির উপর তুই অত্যাচার করতেছস। সি! মাতবর সাহেব, বিচার আমার মন মতো না হইলে আমি কিন্তু থানায় যাবো। শোন সেলিম, আগের 3 লাখ টাকা আছে, আর তোর ভাবির উপর হাত তুলছ দেখা আরো 1 লাখ টাকা জরিমানা হয়েছে। তুই কি এই টাকা দিতে রাজি আছস? মোট তোরে 4 লাখ টাকা দিতে হইব। না, আমার কাছে কোনো টাকা নেই। আমি গরিব এক প্রবাসী, সুখের আশায় দেশে আইসা যন্ত্রণার সাগরে হাবুডুবু খাচ্ছি। ওই, তুই তোর কবিতা বন্ধ কর। আমরা এখানে তোর কবিতা শুনতে আসি নাই। এই গ্রামবাসী, আপনারা শুনেন, এই সালিশে আমি যেটা ধার্য করছি সেটাই হইব। সেলিম 4 লাখ টাকা দিব, আর 4 লাখ টাকা যদি না দিতে পারে ওই ওর ভাই ভাবিরে ওই ঘর লেখা দিব। অসম্ভব চাচা, এই মুহূর্তে আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব না। কি কইলি? টাকা দিতে পারবি না? টাকা দিবি না? টাকা দিবি না? টাকা দিবি তুই? টাকা দিতে পারবি না? আরে বসো, বসো এখানে। ঠিক কাম করছো। কি কয়? এই চলো, বুঝে তো তোরা আও। কিরে মারো না? শোন, ওই ফকির ছেলেটার জন্য অযথা চোখের পানি ফেলিস না, মনটারে শক্ত কর। ওই ছেলেটারে ভুলে যা, তোর আমি ভালো দেখে আবার নতুন করে বিয়ে দিব। না আব্বা, আমি আর বিয়া করুম না। বিয়ে করবো না বললেই হলো? তোর বয়স অল্প, সারা জীবন কাকা মিখিল। যেমন 8-10টা মেয়ে থাকে তেমন করে থাকুম আব্বা। আবেগ দিয়ে জীবন চলে না। আবেগ ছাড়া জীবন বাঁচে না আব্বা। আমি সেলিমরে ছাড়া এই একদিনেই বুঝতে পারছি, সেলিম ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। কি বলি কেশব? আচ্ছা, ওর বিচার হইছে, সবার সামনে লাঠি দিয়ে পিটাইছে, ওর ঘরটা পর্যন্ত নিয়ে নিছে। আচ্ছা আব্বা, এত বড় অন্যায় করার পরেও তুমি কিচ্ছু বললো না? কেন বলি না জানিস? আমি চাই না ওই সেলিমের সন্তান দিতে। কিন্তু আব্বা, আমি সেলিমরে বাদ দিয়ে টাকার পিছে ছুটছি, এইটা আমি একদমই ঠিক করি নাই। আমার সেলিমের কাছে যাইতে হইব। না, তোমার সেলিমের কাছে যাওয়া লাগবে না। সেলিম বাসুক বা মরুক, তাতে তোমারও কিচ্ছু যায় আসে না, আমারও কিচ্ছু যায় আসে না। তুমি ঘরে থাকো। আব্বা, আমি সেলিমরে অসম্ভব ভালোবাসি, আমি ওর ছাড়া থাকতে পারুম না। সেলিমরে ছাড়া থাকতে পারবা কি পারবা না সেটা আমি দেখবো। যাও ভিতরে যাও। আবেগ দিয়ে জীবন চলে না, সংসারে যখন অভাব আসবে না, ভালোবাসা থাকবে না। যাও ভিতরে যাও। এই সেলিমের বুথ এখনো মাথাতে নামেনি।
দোস্ত দোস্ত বাসায় আছো? আমি সেলিম। আরে সেলিম, তুই তুই এত রাইতে আমাগো বাড়িতে? হরে ভাই, পুরা কপাল আমার। বিদেশ থেকে ছাটাই হয়ে দেশে আসছিলাম, ভাবছিলাম পরিবারকে পাশে পাবো, কিন্তু কিন্তু কি হইছে? আর তোর তো দেখা মনে হইতেছে অনেক টেনশনে আছস। আমারে খুইলা কো কি হইছে? হ ভাই, গ্রাম্য সালিশে ভাই বাবা মা সবাই মিলা আমারে অপরাধী বানাইছে। তোর নিজের বাবা মা তোর বিরুদ্ধে? তাদের ভয় আমি তাদের দেখুন না, তাদের বড় ছেলেই দেখবো। সি সি, নিজের জন্মদাতা বাপ মা এমনটা করতে পারে? পারে রে দোস্ত, পারে। মানুষ এমনই হয়। দোস্ত, তুই মনে হয় সারাদিন কিছু কাজ নাই, মুখটা কেমন শুকিয়ে গেছে। আমার সাথে ঘরে চল, আমি তোরে খাবার দিতেছি। বাড়িতে কেউ না, কিন্তু খাবার আছে, বুঝছস? আয়, আমি দিতেছি। কিন্তু বন্ধু, আমি একটা জিনিস বুঝলাম না, সবাই তোর সাথে এমনটা কেমন করতে পারলো? শুধু আমি পারলাম না সেলিম। মানে রুনা, হ্যাঁ রুনা, আমারে কেউ ভালোবাসে না। আমি অসহায় দেখা আমারে সবাই পর করে দিছে। সবাই তোমারে পর করে দিলেও আমি তো তোমারে পর করতে পারি নাই সেলিম। রুনা, আমি তো তোমারে কিছুই দিতে পারিনি। ভবিষ্যতে দিবা, তুমি আবার বিদেশ যাইবা। এইবার তোমার ওই ভাই ভাবির কাছে কোনো হিসাব থাকবো না, হিসাব থাকবো তোমার বউয়ের কাছে। কিন্তু কেমনে কি রুনা? বিদেশ যাইতে তো অনেক টাকা লাগবো। টাকার ব্যবস্থা আমরা করুম, দরকার পড়লে আমি আমার প্রাপ্য জোর কইরা আব্বার কাছ থেকে বুঝা নিব। তুমি এসব নিয়ে চিন্তা করো না তো। তবুও তোমাকে ঘুরে দাঁড়াইতে হইব সেলিম, ঘুরে দাঁড়াইতে হইবই। চলো আমার সাথে, আরে চলো। আল্লাহ গো, ব্যথায় মরে গেলাম। আম্মা, অপমা, ও তোমার কি হয়েছে? অপমা, বৌমা, তুমি প্রতিদিনই কও তোমার পেটে ব্যথা করে। তোমার পেটে কি হয়েছে কও তো? আম্মা, আমার পেটে পাথর হইছে। হাই হাই, কও কি? তুমি তো একটা পাথর, তোমার পেটেও পাথর? আম্মা, আমার পেটে ব্যথা করতেছে। এই সময় আপনি আমার লগে মজা করতেছেন? না না বৌমা, মজা নিতাছি না, আমরা নিজেরাই তো শাস্তি পাইতাছি। এই বাড়িতে কাম করার কোনো মানুষ নাই, আমরা দুজনে মিলে সব কাম করতাছি। বৌমা, সুলামেন তোমার চিকিৎসা করতেছে নাকি? আব্বা, আপনার পরিবারে তো বদমাইশে ধরছে। এটা তুমি কি কও? কি আর হইব, আপনার পোলা তো জুয়া খেলে, মদ খায়, প্রতিদিন নেশা করে আমার মারধর করে। আমি তো কান্নাকাটি করি, আপনার কেটি কানে শোনেন না? বৌমা, তুমি তো একদিন কইছো এই বাড়িতে কোনো কিছু কানে শোনা নিষেধ, চোখে দেখা নিষেধ। তাই তো আমরা কানেও শুনি না, চোখেও দেখি না। তাই বলে আপনারা দুজন কিছুই দেবেন না? সবকিছু ভুল বুঝে সহ্য করতেছেন না? আচ্ছা, আপনারা দুজন কি চান? আমি মরে যাই, আপনার পোলা আরেকটা বউ বিয়া করে আনুক, এই বউ মানে আপনারা আরামে এসে সংসার করেন, এটাই তো চান আপনারা দুজন, তাই না? এই উঠো, চলো। তোর অত বড় সাহস, তুই এখন ওই ফকিরের সাথে যোগাযোগ রাখিস? কেন আব্বা? সেলিম তো আমার স্বামী, আমি তার সাথে যোগাযোগ রাখুন না কেন? না, রাখতে পারবি না, কারণ ও এখন পথের ফকির, ওর এখন কিচ্ছু নাই। আর আমি তোর বাবা হয়ে তোকে বলছি, তুই মিশতে পারবি না মানে মিশতে পারবি না। আব্বা, আপনি আপনার মেয়েরে কইছিলেন আমারে ভুলে দিতে, কিন্তু রুনা আমাকে ভুলে নাই। কেন জানেন আব্বা? রুনা হইল আমার জীবনের সকল যন্ত্রণার ওষুধ। আর জানেন আব্বা, এই কয়দিনে আমি আর রুনা মিলে 4 লক্ষ টাকা জোগাড় করছি। কালকেই আমার ফ্লাইট, আমি কালকে আবার বিদেশে যাচ্ছি। আব্বা, আমার জন্য দোয়া করেন। তুই যাবি প্রবাসে? আরে তুই প্রবাসে গেলেই কি আর না গেলেই কি, তোর ভাগ্য কোনোদিন ফিরবে না। এর আগেও তো তুই প্রবাসে গেছিলি। আর এই যে আমার মা মনি রুনা, কত করে তোমারে বললাম তোমার একটা ভালো জীবনের সন্ধান দেই, তা না, এখন ওই ফকিরের পিছনে লেগে আছো। বাবা, যে মেয়ে রাজার সাথে বিয়ে করে চাকরানি হয় তার দুঃখ সারা জীবন থাকে, কিন্তু
যেই মেয়ে চাকরের সাথে বিয়ে করে রাজরানী হয় তার সুখ সারা জীবন থাকে। আমি এই গরিব সেলিমের রাজরানী হমু আব্বা। দেখবা এই সেলিম একদিন অনেক বড় লোক হইব। সেদিন তোমার সামনে আসবো, কিন্তু তুমি চোখে চোখ রেখে কথা বলার সাহস পাবা না। রুনা, তুমি ভালো থাইকো। আর আব্বা আমার জন্য দোয়া রেখেন, হ্যাঁ? আসি তাহলে। সেলিম, আমি এই বাড়িতে থাকুম না, আমি খালার বাড়িতে থাকুম। তুমি ভালো মতো কাজকর্ম কইরা দেশে ফিরে আসবা, তারপর আমি মাথা উঁচু করে এই বাড়িতে ঢুকুম। চলো। সুলাইমান, তুই কোনো অন্যায় করতো আমাকে সাথে? যাও, এই বাড়িতে তোমাদের জায়গা নাই। সুলাইমান, এটি তুই কি করছিস বাবা? তোমাকে এই বাড়িতে কোনো জায়গা নাই। সলিমান, এরকম নিষ্ঠুরতা করিস না আমগুলোকে, আমরা কই যাবো? চুপ করো। আমি জুয়া খেলা সব কিছু হারাই ফেলছি। এখন তোমাকে মতো বুড়া বুড়ি রে আমি পালতে পারুম না। এটি তুই কি করতেছিস? তোর জন্য আমার প্রবাসী পরিবার সেলিমের কাছ থেকে টাকা পয়সা এনে তোরে কি সাহায্য করি নেই? তার প্রতিফল কি এই দিতে তোর? আরে দিছো, ভালো করছো। তোমার ছোট বলারে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এর খবর কেউ দিতেও পারতেছে না। টাকা দিলে এমনিতেও পাইতা না, অমনিতেও পাইতা না। শোন বেইমান, আমগুরে বাইর করে দিছস, বউডারে ফালাই দিস না। ওর পেটে পাথর হয়েছে, আর ডাক্তার বলছে ওটার অপারেশন করাতে হবে। আমি অপারেশন করতে পারবো না। মরলে মরবো, বাঁচলে বাঁচবো। ওগো, তুমি আমার লগে এমন করো না, তুমি আমার চিকিৎসা করো, নাহলে তুমি মইরা যাবো। আরে যাই চলে, তোর বাপের বাড়িতে যা। আমার লগে এমন করো না, আমার তো বাপের বাড়ি নাই, আমি কই যাবো? বাপের বাড়ি নাই তো গাছে ফার্স্ট দিয়ে মরতে পারস না? আমার হ্যাঁ, এটি তুই কি করতেছিস? বোর পেটে পাথর হয়েছে, তার চিকিৎসা করতে হবে না? তোর এই বেইমানি না স্বয়ং আল্লাহ সহ্য করব না। আরে যা বুড়ি, যা ভাগ। তোর ছোট বলায় কবে কোটিপতি হইব সে আশা পয়সা থাক। এই বেটা যাস না কে, যা। সুলাইমানের মা, এইগুলো আমাকে প্রাপ্য ছিল। প্রবাসী বলার পর আমরা যে অত্যাচার করছি, আর ওর সব টাকা পয়সা এটা এই সুলাইমানের দিছি। আল্লাহ তো বিচারক ভালো, আমাকে সে প্রাপ্য দিয়েছে। চল মা। ভাইজান, আমার করে টাকা বিকে দেওয়া যান না। আমার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি না খাইয়ে আছে, এখন না খাইলে তো আমি বাঁচাইতে পারবো না, মইরা যাইবো। আল্লাহ আপনার ভালো করবো, আমার কটা টাকা দান করেন ভাইজান। আল্লাহর রাস্তায় আমার কিছু টাকা দেন। এতগুলো টাকা দিলেন আমারে, আপনি কি ভাইজান? আরে বামি সাবজা, আরে সেলিম, তুমি ভিক্ষা করতেছো কেন? আর কার জন্য ভিক্ষা করতেছো? হ্যাঁ ভাই তুমি এত বড় লোক হয়ে গেছো? বড় লোক হয় নাই ভাবি, ভাগ্য বদলাইছে। রুনা বই না আমার। থামো, আমি কারো বোন না, আর আমার স্বামী কারো দেবর না। আমি বাড়িতে গেছিলাম, শুনলাম বাড়িটা নাকি বিক্রি করে দিছে। হ ভাই, তুমি যা হুঁছো ঠিকই হুঁছো। তোমার মতো মানুষের মুখে বাই শব্দটা মানায় না ভাবি, এই শব্দটার ওজন আছে। শোনো ভাবি, তোমার জোয়াকর স্বামীকে বলবা তার অহংকারী বাবা মাকে নিয়ে বিকাল 3টায় বাড়ির সামনে আসতে। আর যদি না আসে তাইলে কিন্তু জোর করে বাইন্ধে নিয়ে আসুন। চলো। সম্মানিত গ্রামবাসী, আজকে আপনাদের সামনে আমি বিচারক, আমি বিচার প্রার্থী। এটা তুই কি করছিস বাজান? তুই আমার সন্তান আমার বাবা মার বিচার করবি?
বিচার করুম, কারণ তোমরা গরিব, আজ আমি বড় লোক। আমাগো নামে বিচার করে তুই কি পাবি রে ভাই? আমরা তোর সাথে যে অন্যায় করছি সেই অন্যায়ের মাসুল হিসাবে আমরা তো কোনো জরিমানা দিতে পারবো না রে ভাই। জরিমানা দিবা না মানে? জরিমানা দিতেই হইব। তোমরা সবাই মিলে আমারে যেই যন্ত্রণা দিছ, এই যন্ত্রণার জরিমানা আমারে দিতে হইব। আজ এখানে উপস্থিত আমার জন্মদাতা পিতাকেও সেই হিসাব দিতে হইব। তুই কি বলতেছিস মা? আমি কিসের হিসাব দিব? কারণ তুমি আমার স্বামীকে যেভাবে অপমান করছো, শুধুমাত্র সে গরিব ছিল বলে তাকে তুমি বাসা থেকে কুকুরের মতো বার কইরা দিছো। আর আজ যখন সে বিদেশ থেকে দেশে আসতে ধনী হইয়া আর অমনি বাপ বাপ কইরা চলে আসতো, তোমার কি একটু লজ্জা করে না? কেমনে পারলা এটা? হ্যাঁ, কেমনে পারলা? আমি প্রবাসে খুব কষ্টে ছিলাম। আমি ভাবছিলাম এত চিন্তার কি আছে, আমার তো জন্মদাতা বাবা মা আছে, বাবার সমতুল্য ভাই আছে, আর মায়ের সমতুল্য ভাবি আছে। ভাবছিলাম দেশে আইসা মানসিক শান্তি পাবো, আর তোমরা মানসিক শান্তির পরিবর্তে দিলা এক বুক যন্ত্রণা। ভাই আমাকে তুই মাফ কর, আমাকে আর কিছুই নাই। আমরা তো এখন পথের ফকির রে ভাই। ফকির তো তোমরা আগে ছিলা ভাইজান, মনের দিক থেকে ফকির ছিলা। সম্মানিত গ্রামবাসী, আজ আমার মা এখানে উপস্থিত আছে, আমার জন্মদাত্রী মা। সেই মা আমার উপর ভরসা রাখতে পারে নাই। কারণ কি জানেন? কারণ হইতাছে আমি দেশে থাকতাম না, আমি বিদেশে থাকতাম। আমার বড় ভাইয়ের উপর ভরসা রাখছিল, কিন্তু মা কেন আমার উপর একটু ভরসা রাখতে পারলা না? কেন আমার এত অবহেলা করছে? মা, এই প্রবাসী ছেলের উপর একটু ভরসা রাখতা, তাইলে মা তোমার আমি আমার গায়ে রক্ত বিক্রি করে হইলো বরণ পোষণ দিতাম। মা, কেন তোমরা সবাই মিলে আমার এত যন্ত্রণা দিছো? মা, কেন? আমার স্বামীরা সবাই কষ্ট দিছে, এই গ্রামের মুরব্বীরা সবাই টাকা খায়া আমার স্বামীর উপর জুলুম করছে। তাই আজ আমার স্বামীর পায়ে ধরে সবাইকে মাপ চাইতে হইব। বৌমা, আসলে আমি খুবই লজ্জিত, তুমি আমারে ক্ষমা করে দাও বৌমা। লজ্জায় তো কাজ হবে না, পায়ে ধইরা ক্ষমা চান। ক্ষমা চাইলে 1 লক্ষ করে টাকা পাইবেন। বাপ ওরে মাফ করে দিও বাপ, তুই আমার ছোট ভাই, আমি অনেক অন্যায় করছি ভাই। তুমি আমার বড় ভাই, বুঝছো? আমার টাকা পয়সা লাগবে না, তুই আমার মাফ করে দিস। বাবা, আমরা তো তোর মা বাবা হিসেবে আমার করে মাফ করে দে বাবা। আমিও তোমার মনে অনেক কষ্ট করতে, তোমার নামে নিত্য অপবাদ দিছি, তুমি আমার মাপ করে দাও। আম্মা, তোমরা মাপ চাই আমারে অপরাধী বানাইতেছো, তাই না? আর এই যে বড় ভাই, আমরা প্রবাসী অনেক কষ্ট করে দেশে আসি শুধুমাত্র মানসিক শান্তির জন্য। আর তোমাদের কাছ থেকে আমার কোনো কিছু চাওয়ার নেই আব্বা, আমারে শুধু একটু মানসিক শান্তি দিও। আর এই যে বড় ভাই, আমি কিন্তু দেশে চলে আসছি, আর কোনো টেনশন নেই। এখন থেকে সব সময় আমি তোমাদের পাশে আছি। পৃথিবীর সকল অসহায় মানুষ যখন পরিবারের খুশির জন্য বিদেশ যায়, তখন তার বাবা মায়ের দেওয়া নাম হয়ে থাকে না, তখন তার নাম হয় প্রবাসী। আর সেই প্রবাসী অতিথি পাখির মতো দেশে আসে একটু সুখের আশা, কিন্তু সে এসে দেখে তার সংসারে সুখ, তবে তার সুখের বদলে হতে থাকে যন্ত্রণা। আর সেই করুণ যন্ত্রণাকেই বলে প্রবাসীর যন্ত্রণা।